আনন্দদা, প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে রাজ্যের বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে সাংবাদিকদেরকে মানে যদি জিতে আসেন পশ্চিমবঙ্গে তাহলে সাংবাদিকদেরকে 5,000 টাকা করে ভাতা যেটা দেওয়া হবে, কারণ সাংবাদিকরা অনেক কষ্ট করে লড়াই করেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা কাজ করেন। এখানে প্রশ্ন দুটো। একটা প্রশ্ন হচ্ছে সাংবাদিকরা যারা কাজ করেন বিভিন্ন চ্যানেলে তারা তো রীতিমতো মাইনে পান, প্রত্যেকেই মাইনে পান, কোনো না কোনো সংবাদ মাধ্যম যেখানেই করুন, বলুন এবিপি আনন্দে বলুন বা যে কোনো চ্যানেলেই বলুন, যারা কাজ করেন তারা মাইনে পান। তো মাইনে দেওয়ার পর তারপরে আবার 5,000 টাকা করে দেব, এইটা কি মানে ঠিকঠাক? একটা প্রথম কথা বলি, উনি যে কথাটা বলেছেন অথেন্টিকেশনটা একদম ঠিক। কারণ একটা কথা বলি, সবাই তো আর এবিপি আনন্দ বা রিপাবলিক বা সিটিভিএন সব নিউজ হতে পারে না, কেউ ইউটিউবার আছে, তাদের ক্ষেত্রেও এই 5,000 টাকাটা অনেকটা কাজে লাগবে। এক। দ্বিতীয় নম্বর কথা, এই যে এই মিডিয়া সেকশনে যে ইনস্ট্রুমেন্টগুলো কিনতে হয় সেগুলো খুব কস্টলি, সেটাও খুব কাজে লাগে সাধারণ মানুষের ক্ষেত্রে। এইখানে আমার একটা প্রশ্ন আছে, যেখানে বিজেপির যে আমাদের রাজ্যে যে সল্টলেকের যে অফিস, মেন যে অফিস, এই অফিসের মূল মানে বিষয়বস্তু হচ্ছে তারা ইউটিউবারদেরকে তাদের যে গ্রুপ আছে, চ্যানেলের যে গ্রুপ, মানে বিজেপির যে সমস্ত প্রোগ্রাম হয় সেই সমস্ত প্রোগ্রামের যে গ্রুপ, সেই গ্রুপে ইউটিউবারদেরকে রাখেনি। তারা বলছেন যে ইউটিউবারদেরকে তারা কোনো অবস্থাতেই চ্যানেল হিসাবে গ্রাহ্য করে না। তাহলে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে যদি এটাই যদি সত্যি হয়ে থাকে, এবং যে ক্ষেত্রে আমরা একেবারে স্পষ্ট করে বলছি সংবাদ বিভাগের পক্ষ থেকে, আমি বিশ্বজিৎ পাল, আমি কয়েকবার সল্টলেক অফিসে গেছিলাম, যিনি ওখানকার মানে মিডিয়া সেলে যিনি আছেন তার সাথেও আমি কথা বলেছি, তিনি পরিষ্কার বলেছেন যে ইউটিউবারদেরকে কোনো গ্রুপে আমরা নিতে পারবো না। তাহলে এক্ষেত্রে টাকাটা মানে কি হিসাবে আগামী দিনে দেবেন, মানে কি? আমি একটা কথা বলি, একাধিক সাংবাদিক আজকে বিভিন্ন 265 বিধানসভাতে, সেও ইউটিউবার, সে আজকে ইউটিউবার থেকেই কিন্তু আজকে দলে একটা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, প্রথম। দ্বিতীয় নম্বর কথা বলছি, ইউটিউবার একাধিক আছে, যারা যেমন বঙ্গ টিভি আছে, আমাদের আর বাংলা আছে, মানে নতুন বিভিন্ন আছে, ক্রাইম নিউজ আছে। তাই প্রত্যেক ইউটিউবাররা যদি সেই ইউটিউবারদের কাছে যদি বলে থাকেন যে এটা রাজ্যের বিজেপির মুখপাত্র যিনি বলেছেন, আমার কাছে সেটা জানা, সে ব্যাপারে অতটা অবগত নই, কিন্তু এইটুকুনি আমি জানি যে ইউটিউবারে সবথেকে বেশি নিউজ এখন বেশি মানুষ ফলো করে, প্রথম কথা। আর সেই ফলোতে এখন এই যে কোথায় কি দুর্নীতি হচ্ছে, কোথায় কি নোংরামো হচ্ছে, কোথায় কি ঝামেলা হচ্ছে, শুধু একটা ছবি তুলে সেই জায়গাটা ইউটিউবের প্রত্যেকটা জায়গায় পোস্ট করানোর পরেই সঙ্গে সঙ্গে পুলিশ থেকে ওপর মহলে বিভিন্ন জায়গাতে কোর্ট কাছারি সবেতেই কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে। কারণ এগুলো স্টিং অপারেশনের থেকেও বাড়া চলে। কারণ একটা ইউটিউব বলে না, তাহলে ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যেত। এই কথাটা যদি কেউ বলে থাকে, আমি জানি না, আমার কাছে সেরকম কিছু খবর আসেনি। যদি কোনো খবর এসে থাকে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো সেটার ব্যাপার নিয়ে, কারণ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মতন আমার ক্ষমতা আছে, আর আমি সেটা জানাতে বাধ্য থাকব। বলছি যে কালকে রাজ্যের প্রথম দফার ভোট, 152টা কেন্দ্রে ভোট হতে চলেছে কালকে, এবং নির্বাচন কমিশন যেভাবে বলেছেন যে বাইক নিয়ে বেরোনো যাবে না, মদের দোকান বন্ধ। তো এই যে মদের দোকান বন্ধ, তো এতে প্রচুর টাকা লস হচ্ছে, মানে যে শুল্ক যে পেত সেই শুল্ক লস হচ্ছে, এবং মদ খেতে পারছে না। প্রচুর মানুষ আছে যারা মদ খান নিজেদেরকে এন্টারটেন করার জন্য, তারা কমপ্লেন করছে যে নির্বাচন কমিশন এইগুলো কি ঠিক করছে? আপনি একটা জিনিস ভালো করে জেনে রাখবেন, একটা বিএসএফের জওয়ান বর্ধমানে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, তিনি কিন্তু মদ খায়নি। আর সেই মদ না খাওয়া অবস্থায় তাকে চিকিৎসার নাম করে তিনি ডেথ হয়ে গেছেন। সেই ডেড বডিটা 12 ঘন্টা পর ছেড়েছে, এক। আর দ্বিতীয় নম্বর কথা, 12 জন থেকে 17 জন বিএসএফ সিআইএসএফ, যিনি আমাদের রাজ্যের মানে ভাইপো আর এখানকার কর্ণধার হিসেবে যিনি রয়েছেন বাংলার এখন
মানে সবার থেকে নামকরা যিনি ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কাছেও প্রোটোকলেতে যে সমস্ত সিকিউরিটিগুলো ছিল তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এখানে মদের জায়গাটা বন্ধ করেছে নির্বাচন কমিশন, একদিকে ভালো কাজ করেছে। আর দ্বিতীয় নম্বর কথা, এই যে বেঙ্গল পুলিশই বলুন, আধা সামরিক বাহিনী বলুন, বিএসএফই বলুন, আইটিবিপি বলুন, বা যে কোনো দপ্তরে মদ খাবে, মদ খেয়ে মারপিট দাঙ্গা বাড়বে, এটার জন্য নির্বাচন কমিশন যে কড়াকড়ি করেছে, এটার জন্য স্বাগত জানাই প্রথম কথা। আর প্রথম দফার যে কালকে ভোট, সেই ভোটে প্রত্যেক মানুষ সঠিকভাবে তার যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে পারে। কারণ এখানকার অনেক তৃণমূলের হারমাত বাহিনীরা রয়েছে যারা তুলে নিয়ে গিয়ে রেপ করে দেবে, গ্যাং রেপ করে দেবে, তার পরিবারকে ধূলিসাৎ করে দেবে, ভিটায় ছাড়া করে দেবে। এরম করে কিন্তু এঁচড়ে পাকা ভাইপো এবং পিসি কিন্তু চারিদিকে ছড়িয়ে বেরিয়েছে। এবং কোটি কোটি টাকা কোথা থেকে তুলেছে? এই মদের টাকা থেকেই তুলেছে, এই মদের শুল্ক থেকেই তুলেছে। মানে বলছে এই এঁচড়ে পাকা ভাইপো আর পিসি মানে কে দেখলি কেউ আর হচ্ছেন না খুশি। বলছে তাই আর নেই দরকার এই তৃণমূলের চোরের সরকার। কারণ এরা প্রত্যেক জায়গাতেই এদের নামে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ। কারণ এরা যারা আঙুঠে ছাপ, তাদের কাছ থেকে ওরা বাপেরও বাপ তাদেরকে বোকা বানিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। যখন ধরুন কোনো ডিভিশন বেঞ্চ, কোনো আইনজীবী সেল থেকে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে আমার স্বামী তো এটা লিখে দিচ্ছে, না হলে আমার মাস্টারমশাই লিখে দিচ্ছে। বলতে পারছে না তো আমার একাডেমিক কোয়ালিফিকেশান, আমাদের শিক্ষাগত যোগ্যতার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। আমাদের রাজ্য সরকার আমাদের শিক্ষাগত যোগ্যতাটা কমিয়ে দিয়েছে, মদ খাওয়ানোটা বাড়িয়ে দিয়েছে, ঘুগনি আর চপের শিল্পটা বাড়িয়ে দিয়েছে, ভাতাশ্রী বাড়িয়ে দিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে পরকীয়ার দিক দিয়ে দিদির একদম খুললাম হস্ত। কেননা একটা কথা বলি, আজকে পরিবারের নারীরা সুরক্ষায় আছে। আর এই পরকীয়ার ক্ষেত্রে দেখুন এত মানে যে কেস আজকে কোর্টে আসুন গা, দেখুন ডিভোর্স কেস মানে লাগাতার লেগে আছে। আর বিচারকদের নাজেহাল করে ছাড়ছে। আর রেপ কেস ক্রমাগত বেড়ে যাচ্ছে। তখন বলছে রাত্রেবেলায় যদি কাউরি 10টা 11টার পর একটা নির্ঝুম জায়গায় রেপ হয়ে যাচ্ছে, পুলিশের তো আর সেখানে গিয়ে রেস্কিউ করা সম্ভব নয়। সেই রেস্কিউ করেও তাও তারা এভিডেন্স নিয়ে কষ্ট করে তারা কোর্টকে প্রডিউস করছে। কিন্তু মুসলিম সম্প্রদায় বলে না, প্রত্যেক সম্প্রদায়ের মানুষরা আজকে ভুক্তভোগী হয়ে গেছে, বুঝতে পেরেছে যে এই যে রেপ করার জন্য মূল কাণ্ডারি কিন্তু তৃণমূলেরই কিছু হারমাত বাহিনী রয়েছে। সেই তৃণমূলের হারমাত, আমরা কাল্লারও একটা কথা বলেছিলাম, সেই মবিনা খাতুনের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। আর এখানে আমি একাধিকভাবে, আর এর সাথে কিছু জাম নেতা আছে যারা কোনো সময় তৃণমূলেও থাকে, কোনো সময় বিজেপিতেও থাকে, কোনো সময় সিপিএমেও থাকে, আবার নিজে দল বলেও থাকে। তারা ডুপ্লিকেট দলিলও করতে পারে, সেই দলিল করে তারা লোন করতে পারে এবং মানুষকে মিথ্যাপর করে মির্জাফরগিরিও করতে পারে। আমি বলছি 152টা কালকে ভোট আছে, কি হতে চলেছে শুনুন। একটা কথা বলি, যদি ফ্রেশ অ্যান্ড ফেয়ার যদি ভোট মানুষ দিতে পারে, একটা কথা বলে দিচ্ছি, মমতার বিদায় নিশ্চিত একদম। আর বাংলায় এই 152টার মধ্যেও আপনি দেখবেন কংগ্রেসও সিট পাচ্ছে ভালো, যদি সঠিকভাবে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ভোট হয়, আর কোথাও যদি রক্ত গঙ্গা না বয়ে দেয়। কারণ কমিশন তো বলেছে যে বলি শুনুন, নির্বাচন কমিশনে মুখে মুতে দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি কি কাউরি কথা শোনেন নাকি? না RN রবির কথা শোনেন? RN রবিরও কথা শুনতে গেলে তার মুখেও মুতে দেবেন উনি তো দলের সর্বা। উনি মাথা থেকে পা পর্যন্ত ওনার হেডার টু ফুডার কথা বলে, মানে আবোল তাবোল কথা বলে, সেগুলো তো আর ওনার ছবি কে কেনে তারাই জানে। আর রাজ্যের পুলিশরা আজকে মানে ঘৃণার চোখে দেখছে ওনাকে, কারণ ওনারাও মানে আজকে KG কলকাতা হোমগার্ড, তারা আজকে 25 বছরভাবে মানে কর্মরত রয়েছে। তা নাহলে একটা কথা বলি, আব্দুল মান্নান ওরফে হক, যে মানুষটা ওই ভূমি রাজস্ব দপ্তরে সবথেকে বড় আপনার মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক জায়গাতে ওই আমলাটা
সব জায়গা মানে খাবলা করে দিয়ে সেই টাকাটা দিদির কোষাগারে ভর্তি করে দিয়েছে। সেই দিদির কোষাগার থেকে এখন তো এই মানে প্রচারের জন্য দিদি পয়সা এত ওড়াতে পারছে। এখন দেখুন রাস্তা মানে এতদিন রাস্তা হয়নি, হঠাৎ আজকে রাস্তা শুরু হয়ে গেল, আর দুদিন পরে আবার ওই রাস্তা ভাঙতে আরম্ভ হয়ে যাবে। প্রথম কথা, ওভারলোড বন্ধ হচ্ছে কি? ওভারলোড বন্ধ হচ্ছে না। সব থেকে দেখবেন বেশি ওভারলোড হচ্ছে দিদির মদতপুষ্ট নেতা মন্ত্রী ভাইগুলোর ওই বালি চুরি। আর বলছি আমার শেষ প্রশ্ন, আমরা একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে 249টা সিটের মধ্যে লাস্ট মানে যেহেতু কালকে হচ্ছে প্রথম দফা নির্বাচন, 249টা নয়, কালকে হচ্ছে 152টা, টোটাল হচ্ছে 249টা। তো এই কটা সিটের মধ্যে কটা সিট পেতে চলেছে তৃণমূল কংগ্রেস লাস্ট জানতে চাই। শুনুন, তৃণমূল কংগ্রেস কটা সিট পাবে ওরা 50টা পার করে দেখাক না, ওদের 50টা পার করারও ক্ষমতা থাকবে না। কারণ এই যে আরাবুল বাবুর ওপরে যে মানে নারকীয়ভাবে মানে মারতে চেয়েছে, সেটাও একটা প্রমাণ পেরিয়ে গেল। আর আপনাকে আমি আর একটা কথা বলে দিচ্ছি, কাটুয়াতে আপনাকে আগেও দিনও বলে দিয়েছিলাম, সেই যাদব দাস সে একটা ক্রিমিনাল। সে হুমায়ুন কবিরের দলে ঢুকেছিল, আবার ওই কংগ্রেসের থেকে বহিষ্কৃত তৃণমূলে আসা ওই পুঁটি মাছ যাকে বলে, সে পুঁটি মাছ মুখো সে রবি চ্যাটার্জি, যে একাধিক মানে ডাকাতি কেস থেকে আরম্ভ করে যে তারপর তৃণমূলে একাধিক যার ও সঙ্গী সাথী ছিল তাদেরকে মেরে দিয়েছে পর্যন্ত। আমারই বাড়ির এক নাম বাপি রায়, তাকে সেও মারা গেছে, সে তার ঘনিষ্ঠ লোক ছিল। আর মানে তৃণমূল কংগ্রেসের কথাটা বলি শুনুন, ওই যে হুমায়ুন কবিরের দল থেকে আবার ওই ডাকাতটাকে নিয়ে চলে এলো, তার এখনও কেস চলছে, কেস এখনও শেষ হয়নি। হুমায়ুনের দল থেকেও ভেঙে নিয়ে চলে আসে, ওদের এখন হয়ে গেছে দল ভেঙে নিয়েছে কি করে চোরগুলোকে আমরা বসাবো, আর চোরগুলোকে বসিয়ে মারপিট দাঙ্গা করিয়ে কোথায় থেকে কোটি কোটি টাকা তারা মেরে রেখেছে, সেই কোথায় ভূমি রাজস্ব, কোথায় সিন্ডিকেট, কোথায় মানে এটা ওদের রাজ্যে তৃণমূলের এটা তো প্রথম থেকেই পরিকল্পনা। আর একটা কথা বলছি, মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর মুখ আর কেউ দেখতে চায় না, কারণ এরা কালো পতাকার চেয়েও মানে খারাপ। আর রাজ্য নির্বাচন কমিশনকে একটাই কথা বলবো, যে নাম্বার দেওয়া আছে আর সেই প্রতিনিয়তই সেই জায়গাটা যেন সঠিকভাবে নির্বাচন কমিশনও সঠিকভাবে কাজ করেন, আর নির্বাচন কমিশনারের আন্ডারে যারা সিআইএসএফ বিএসএফ তারাও যেন খাবারপত্র সঠিকভাবে খান। তৃণমূলের যদি মদতে চলে সেইখানে গিয়ে কিন্তু অনেক জওয়ানরা কিন্তু প্রাণ হারাবেন। আর লাস্ট আমার একটা কথা হচ্ছে, এই মামাটি মানুষের সরকার আর নেই দরকার, বাংলায় নতুন করে গড়ে উঠবে বিজেপির সরকার।